আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ আর ওয়েল। আজকে আপনাদের সাথে আমি কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই, কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, যেটা আসলে আপনাদেরকে আরেকটু গভীরভাবে চিন্তা করতে হেল্প করবে। আজকে আমার সাথে একজন গেস্ট আছে, আমির হামজা ভাই। তিনি আপনাদের তার গল্প শোনাবেন, বাট বিফোর দ্যাট এখন আমরা লন্ডনের বাইরে যাচ্ছি, তার অ্যাকোমোডেশনে সে যাচ্ছে। সারা পথে অনেক গল্প হলো, তার এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, বাংলাদেশে কি জব করতেন, কেন আসছেন, সবকিছুই শেয়ার করলেন। কিন্তু একটা জিনিস যেটা না বললেই নয়, সে 2010 সাল, তাই না আমি ভাই? 2010 সালে আপনি আইএলটিএস পরীক্ষা দিয়েছেন? জি, 2010 সালে আইএলটিএস পরীক্ষা দিয়েছেন। তারই ফ্রেন্ড, আমারও ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড। এখন আমরা একসাথে 2010-এ বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসছি। ওই টাইমে আমির ভাইও আইএলটিএস দিয়েছেন। আমার যে ফ্রেন্ড, এখন সে আমেরিকাতে থাকে, বাট ফর সাম রিজনস আমির ভাই তখন আসেন নাই, বাট এখন সে মাস্টার্স করতে ইউকেতে আসতেছে। সো আমির ভাই, যদি আপনার পরিচয় একটু দিতেন প্লিজ। Hello everyone, Assalamu alaikum. This is Muhammad Amir Hamza. Basically, I am from Gajipur, but last 26 years I was in Dhaka. তো আমার গ্রাজুয়েশন ঢাকাতেই। তা এতদিন আসলে সার্ভিস নিয়েই সময় কাটছে। আমি 2টা জব করে আসছি দেশে। তো এতদিন পরে আসলে মনে হলো যে আমার তো একটা মাস্টার্স করা হয় না, প্রায় 16 বছর স্টাডি গ্যাপ, যেতে এই ফাঁকে জব করতে হয়েছে। তো এর আগে আমি আসলে একবার ভাইয়া বলছে, আমি 2বার আইএলটিএস করছি এই দেশের বাইরে আসবো। স্পেশালি ইউকে নিয়ে আমার একটা ফ্যাসিনেশন ছিল, কারণ আমি অনেক আগে থেকে ফ্যামিলিয়ার যে বিলেতে ডিগ্রি, ব্যারিস্টার মানে ইউনাইটেড কিংডম, বিলত। আমার এরকম একটা ড্রিম ছিল, যদিও খুবই জেনারেল ফ্যামিলির একটা ছেলে। টিউশন ফি, ইউকে লিভিং কস্ট, অনেক কিছু কনসিডার করে আসলে আমাদের মতো ফ্যামিলি থেকে অনেকে 10-15 বছর আগে অনেকটা স্বপ্ন ছিল। বাট তখন যে সাহসে আমিও নিজে আইএলটিএস করছিলাম, যে ওখানে মোটামুটি 3-4 মাসের ব্যাকআপ নিয়ে গেলে, টিউশন ফি দিয়ে গেলেও অনেকে সার্ভাইভ করে আলহামদুলিল্লাহ এখন ব্রিটিশ সিটিজেন, এখানে বিজনেস করে অনেকে সফল, এন্টারপ্রেনারশিপ। তো সবকিছুতেই আসলে আগে বরং আরো ইজিই ছিল। যেহেতু সামহাও বাংলাদেশে 16 বছরের জব এক্সপিরিয়েন্স শেষ করে আমি আবারও ফাইনালি ডিসাইড করে ইউকেতে আসছি। মানে এইবার আবার নতুন করে আইএলটিএস করে আমি ইউকেতে আসছি। আপনাদের সাথে একটু, যেহেতু আমরা ড্রাইভে আছি, একটু শেয়ার করলাম। তো আলহামদুলিল্লাহ আমি আইএলটিএসও খুব ভালো করছি, ব্যাপারটা এরকম না। যেহেতু জবের সাথে আইএলটিএস করে প্রসেসিং একটু কঠিন সময় ছিল, বাট আমাদের আহসান হাবিব ভাই, তার অনেক গল্প হয়তো আপনারা শুনেছেন এই পর্যন্ত। ভাইয়ের স্ট্রাগল কি ছিল, কোথা থেকে আজকে উনি নিজেই ইউকেতে একটা এন্টারপ্রেনার, অনেক বড় একটা বিগ সেট আপ। তো ভাইয়ার সাথে লন্ডন হিথ্রো থেকে বার্মিংহামের দিকে যাচ্ছি। আচ্ছা, আপনি 2010 সালে যখন আইএলটিএস করছেন, তখন কি রিজন ছিল, কেন আপনি ইউকেতে আসতে যাচ্ছিলেন তখন 2010? যদি একটু শেয়ার করতেন। যেহেতু তখন আমার মানে রানিং স্টুডেন্ট, তখন স্বপ্ন ছিল যে আমি যখন দেশের বাইরে, আপনার দেখছেন দেশের বাইরে একটা মাস্টার্স করবো। মানে আমার একটা ফরেন ডিগ্রির প্রতি আমার অনেক আগে থেকে একটা ফ্যাসিনেশন ছিল। তাই আবার ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার থাকে, তা আমি অলওয়েজ ইংলিশের প্রতি আমার একটা ফ্যাসিনেশন ছিল। এই ধরনের রিলেটেড কান্ট্রি আরো কিছু আছে, কিন্তু আরো বিভিন্ন পরিস্থিতির কারণে আমার কাছে ইউকে সবসময় আইডিয়াল মনে হতো। তো মেইনলি আসলে ওই একটা ফরেন ডিগ্রির একটা ছিল, আমার প্রতি আমার একটা ঝোঁক ছিল, সেই জন্যই আসলে তখন ওই এরকমই প্ল্যান করেছি। আচ্ছা, 2010 সালে আপনি মাইন্ড চেঞ্জ করলেন, ফর সাম রিজন আপনি আসবেন, আর আজকে হলো 2025। এই 15 ইয়ার্স আপনার মধ্যে কি এমন জিনিস কাজ করছে যে না, একদিন আমি যাবই,
একটা জিনিস আছে না যে আমরা 3 মাস 6 মাস আমাদের অনেক আইএলটিএস এর স্টুডেন্ট আছে, তারা মোটিভেশন হারাই ফেলে, আমার এই কারণে হলো না, 6 মান্থে পরে বলে আমাদের জীবনে হবে না। বাট আমি যে দেখলাম যে 15 ইয়ার্স ধরে আপনি আপনার স্বপ্নকে একদম খুব ভালোভাবে ধরে রাখছেন, কি জিনিস আপনার মধ্যে এইরকম কাজ করছে যে যেটা 15 ইয়ার্স পরে হলো আপনি সেটা এক্সিকিউশন করছেন, ইমপ্লিমেন্টেশন করছেন? এটা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি বলি, ধরেন আমাদেরই ব্যাচমেট যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট হয়ে বিভিন্ন, মানে বাংলাদেশ বলতে আমি বলবো যে বিসিএস সহ ফার্স্ট ক্লাস কিছু ভালো ভালো জব অপরচুনিটি, গভর্নমেন্ট জব, তো তারা যারা গভর্নমেন্ট সার্ভিসে আছে তারা আলহামদুলিল্লাহ ভালোই আছে, খারাপ বলবো না। বাট আমরা যারা প্রাইভেট সেক্টর হয়ে আসছে, আমাদের কাছে মানে জব মানে সকালে আছে বিকেলে নাই, এই ধরনের একটা মানে ইস্যু ছিল। মনে হয়েছে যে প্রাইভেট জব মানে যে কোনো সময় হয়তো আমি জবলেস। তা আমার ভিতরে যেহেতু আমি দেখলাম যে ইউকে তে মানুষ খুব বড় কিছু জব না করেও ভালোভাবে চলতে পারে, ফ্যামিলি নিয়ে সেটেল হতে পারে, নিজের ফ্রিডম আছে, কথা, কাজ, হলিডে, ভ্যাকেশন সবকিছুই আসলে তারা কন্ট্রোল করতে পারে। আমার কাছে মনে হয়েছে এইটাই মেইন রিজন, যেটা 15 বছর পরেও আমাকে আমার ডেস্টিনেশনে নিয়ে আসতে আছে। লাস্ট টাইম যখন আমি বাংলাদেশে যাই, আপনি আপনার সময় নিয়ে আমার সাথে আসছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। কথা বলছেন অনেক কিছু, অনেক কোশ্চেন ছিল আপনার, আমি আনসার করলাম, এবং তখন বলছেন যে আপনি আইএলটিএস প্রিপারেশন, সো ইটস বিন লাইক 2.5 years। এক্স্যাক্টলি অলমোস্ট 2 years। তারপরে কিভাবে নিজেকে গুছাইলেন? যে ফুল টাইম জব আপনার, যে আমার টিম আমাকে বলছে যে আসলে ভাইয়াকে ট্রেনিং সেশনে, মক টেস্টে তাকে পাওয়া যায় না, বাট একটু যদি শেয়ার করতেন এই যে ফুল টাইম জব করার পরও কিভাবে আপনি সবকিছু ম্যানেজ করেন, আইএলটিএস প্রিপারেশন সবকিছু একটু যদি শেয়ার করতেন। ওকে, থ্যাংক ইউ। এটাও আসলে খুব ইন্টারেস্টিং একটা থিং। যেহেতু ফুল টাইম জব করি আমরা, সার্ভিসকে রেসপেক্ট করেই আসলে সবকিছু প্ল্যানিং করতে হয়। আর আমি বা কেন আমার ওনারকে আমার জব রেসপন্সিবিলিটি যা আছে ওইখান থেকে বঞ্চিত করবো, নিজের প্রায়োরিটি দিয়ে আমার জন্য ক্যারিয়ার করবো, এটা হয় না। তা আমি যেটা করছি, দেখলাম যে আমাদের ঢাকা সিটিতে তো আসলে অফিস টাইমের সাথে ট্রাফিক জ্যাম একটা বড় ইস্যু। সো ওইটা নিয়ে মানে লম্বা একটা বিরতি আমাদেরকে রাস্তায়ও থাকতে হয়। তা আমি মেনলি যেহেতু অফিস টাইম শেষ করে বাসায় এসেও অনেকের ফ্যামিলি আছে, নিজেরও ছিল, বা ফ্রেন্ড সার্কেল ছোটখাটো একটা আড্ডা হলে দেখা গেছে রাতেও সম্ভব না। তা আমি যেটা করতাম যে আমি লেট নাইট না হলেও সকালের দিকে মানে ফজরের নামাজ পড়ে এটা বেশি ট্রাই করতাম। আর মাঝে মাঝে আমি কিছু ফ্যাক্টরি ভিজিট করতাম, তখন একটু সুযোগ পেলে গাড়িতে যখন ট্রাভেল করতাম একটু দেখতাম। অনেক সময় দেখা গেছে দেখারও সুযোগ নাই, কিছু রেকর্ডিং করে রাখতাম মোবাইলে, ওইটা হেডফোনে পরে শুনতে যাইতাম। তো একই জিনিস যেটা মনে হয়েছে আজ থেকে যদি 15-20 বছর আগে যখন স্টুডেন্ট, তখন অনেক কিছু 2-3 বার বললে মুখস্থ হয়ে যেত। তা এখন তার ওই মেমোরি করার ওইটা নাই, মেমোরাইজ পাওয়ারটা নাই। তা আমার কাছে যেটা কাজে দিছে, আমি ধরেন এমনও ভিডিও আছে 1 ঘন্টার ভিডিও করছি বা একটা রেকর্ডিং করে রাখছি, এইটা যখন আমি হেডফোনে 2 দিন 4 দিন 5 দিন শুনছি, আমি কি পয়েন্ট গুলো ফোকাস করে পরবর্তীতে এগুলা নিয়ে কাজ করতে পারছি। সো আমার মনে হয় যে এটাও একটা টেকনিক। শেষ সময়ে যারা আগ্রাতে বা জবের কারণে দিনের সময় দিতে পারে না, তারা যদি অ্যাটলিস্ট ফজরের পরে অফিস যাওয়ার আগ পর্যন্ত নিজেকে একটু সময় বের করে দিতে পারে, তাহলে এটা ওভারকাম করা ইজি। আর এখন বাংলাদেশেও প্রাইভেট সেক্টরের সব জবে যেহেতু ইমেইল কমিউনিকেশন এটা কমন ম্যাটার, তো যারা ইমেইল কমিউনিকেশন, চ্যাট জিপিটি, আদার সব নিয়ে ব্যস্ত থাকে, এরা চাইলে মানে আইএলটিএস তো একটা ফরম্যাটের উপর এক্সাম, এইটা একটু প্রিপেয়ার করে সর্বোচ্চ হয়তো আমার মতো করতে গেলে হয়তো 1.5 বছর 1 বছর, বাট আমি যদি বলবো যে একটু ডেডিকেশন নিয়ে যদি কেউ করতে পারে 6 মান্থ আইএলটিএস করে, আপনাদের মতো যারা স্টুডেন্ট কনসালটেন্সি নিয়ে কাজ করে এত ডেডিকেশন দিয়ে, আসলে এটা কনসালটেন্সি বলতে আমার ভয় করে, লজ্জা করে, কারণ এই সাপোর্ট তো কোনো কনসালটেন্সিতে কখনো আশা করি নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি সাজেস্ট করবো যে আইএলটিএসটা যদি কেউ করতে পারে, তাহলে ইউকে বা ইউরোপিয়ান বা কোনো ফার্স্ট কান্ট্রিতে যাওয়া যে গাইডলাইন্স, যে ডেডিকেশন আপনার এখান থেকে যায়, আপনার টিম প্রোভাইড করে, এটা মোর দেন এনাফ। আচ্ছা,
অনেকেরই একটা ধারণা থাকে যে ইউকেতে পড়াশোনা করতে গেলে কয়েকেরই টাকা লাগে, যারা আমরা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি আছি তারা অ্যাফোর্ড করে না। আপনি যদি শেয়ার করতেন যে কোন ইউনিভার্সিটিতে আপনি আসছেন, কি কোর্সে আসছেন, টিউশন ফি কতটুকু পে করছেন, একটু যদি। ওকে, থ্যাংক ইউ। আমার ইউনিভার্সিটি আলস্টার ইউনিভার্সিটি, বার্মিংহাম ক্যাম্পাস। এখানে আমি 6,500 পাউন্ড টিউশন ফি পে করেছি। এটা ইউনিভার্সিটির মিনিমাম রিকোয়ারমেন্টস, এটা পে করে আসতে হয়। এর সাথে আপনার বিএফএস এর একটা ফি আছে, যেহেতু ভিসার জন্য দাঁড়াতে হয়। তার আগে আইএসএস ফি প্রায় 2 লাখ টাকা। আপনার ভিসা ফি প্রায় 90,000 টাকা। আর ফ্লাই করতে হলে ইনশাল্লাহ যদি ভিসা সাকসেসফুল হয়ে যায় 70 থেকে 80,000 মধ্যে টিকিট হয়ে যায়। তাই অন অ্যান এভারেজ টিউশন ফির বাইরে 6,500 পাউন্ড প্লাস 4 লাখ টাকা হলে স্মুথলি আসা যায় আর কি। আর না হলে কিছু জায়গায় হয়তো একটু মানে মিনিমাইজ করে খরচ টরচ কমিয়ে আসতে হবে আর কি। আমি যদি অনেক দিন আগে টিকিট করে ফেলতে পারি, যদি ভিসা সাকসেসফুল অনেক আগে হয়, তাহলে হয়তো টিকিট প্রাইসটা একটু কমে আসতে পারে। বাট অন অ্যান এভারেজ 4-4.5 লাখ টাকা ইউনিভার্সিটি ফির সাথে অ্যাড করতে হয়। থ্যাংক ইউ। আপনার ইমিগ্রেশনের এক্সপেরিয়েন্সটা যদি শেয়ার করতেন, আপনি যখন হিথ্রোতে নামলেন তারপরে কি হয়েছে? অনেকেরই একটা নার্ভাসনেস কাজ করে যে অফিস কি জিজ্ঞেস করে, কি আনসার করবো, এই ব্যাপারে আপনার যদি এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতেন। এক্স্যাক্টলি, এটা আসলে আমার জীবনের মেমোরেবল একটা ডে। আর এই দিনে কথা বলতেছি, আমি যেহেতু ব্যাংকক হয়ে আসছি, আমি যে ফ্লাইটে ইউরোপে আসছি, ইউকেতে আসছি, এটা 99% যাত্রী ছিল ইউরোপিয়ান প্লাস ইউকে। তা আমি তাদের সাথে যেহেতু ফ্লাই করে আসছি, আসার পরে ওনারা তো ইউরোপিয়ান বা ইউকের পাসপোর্টে আলাদা প্রায়োরিটি নিয়ে অন্য লাইনে দ্রুত চলে গেল। তা আমি ইমিগ্রেশনে ফার্স্ট আওয়ারে যেহেতু ইন করছি, মাত্র 15-20 জনের একটা কিউ হয়ে বের হয়ে আসছি। তা আমি দেখতেছিলাম যে আসলে 2-1টা ইমিগ্রেশন অফিসার যারা কথা বলতেছিল, একজন যেমন খেয়াল করলাম ইন্ডিয়ান, সে আরেকজন ইন্ডিয়ান স্টুডেন্টকে পেয়ে আমার কাছে মনে হচ্ছিল যে ওনার অ্যাপ্রোচটা খুব পজিটিভ, কারণ তার নেটিভ একটা স্টুডেন্টকে পেয়েছে। আমার কাছে মনে হলো যে কত 1.5 মিনিটে উনি ফেস করে চলে গেল। আমি বরং তো ওইটা দেখার পরে আরো 2-1টা ডেস্ক খেয়াল করলাম। আমি চিন্তা করলাম যে না, আমার জন্য এরকম ইজি হইতে হবে। আমি একটু পানি খেলাম, ভিতরে সাহস নিলাম, যেমন হইতে পারে যে 1.5 মিনিট 2 মিনিটই আমার জন্য এনাফ। আমার মানে ফাইনাল ডিসিশন যেটা আমি ইউকেতে ইন করবো, যেহেতু ইমিগ্রেশনও একটা বড় একটা পার্ট ইউকেতে। এটার একটা প্যানিক অনেকের ভিতরে কাজ করে, কত সময় কি কি কোশ্চেনারি করবে। আমি আসার পরে আমাকে একটা ডেস্ক দেখিয়ে দেওয়া হলো, বেশি না, মাত্র 2 মিনিটের কিউ শেষ হয়ে আবার ঢুকলাম। তো উনি যা জিজ্ঞেস করলেন যে ফ্রম হোয়ার ইউ আর। আমি যেহেতু বাংলাদেশ থেকে আসছি, ট্রানজিট কোথায় ছিল, এরপর তুমি কোন ইউনিভার্সিটিতে আসছো, কেন আসছো, বাংলাদেশে তুমি এতদিন স্টাডি গ্যাপ যেহেতু, ওখানে কি জব করেছো। তো জব রেসপন্সিবিলিটিটা বলার পরে উনি খুব পজিটিভ ছিল, কারণ আমাদের দেশে হয়তো অনেকেই ভিডিওটা শুনতেছেন, কমপ্লায়েন্স নামে খুব বড় একটা ডিপার্টমেন্ট। এইটা বাংলাদেশে গার্মেন্ট আরএমজি ফ্যাক্টরি না হলে অনেকে এই টার্মসের সাথে পরিচিত না। তা আমি যেহেতু কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে ছিলাম, তো উনি যা জিজ্ঞেস করলো যে কমপ্লায়েন্স ওখানে ওই সেক্টরে কাজ করার মানে তোমার জব রেসপন্সিবিলিটি কি। তা আমি জাস্ট বললাম যে আমি ইন্টারনাল যত ধরনের অডিটিং আছে, বায়ারদের কোড অফ কন্ডাক্ট, ইউরোপিয়ান আমেরিকান কাস্টমার যারা, ক্লায়েন্ট যারা, তাদের যে কিছু রিকোয়ারমেন্ট থাকে, এই জিনিসগুলো নিয়ে কাজ করতাম। তো তখন আবারও জিজ্ঞেস করলো যে এই টার্মস গুলো আসলে কিসের সাথে রিলেটেড। আমি বললাম যে বিল্ডিং সেফটি আছে, মানে বাংলাদেশে যারা কাজ করেন ফ্যাক্টরিতে, অ্যাকর্ড আরএসসি, বিল্ডিং সেফটি, ফায়ার, ইলেকট্রিক্যাল, স্ট্রাকচারাল, ইভেন সোশ্যাল অডিট। এটা মূলত পেরোল ফোকাস করে সবকিছু অডিটিং। তো উনি জাস্ট এই পার্টটা শুনছে আমার কাছে, মানে আমি আমার স্পেসিফিক পার্ট বলবো না, শুধু বলবো যে বাংলাদেশে আমরা কি করে আসছি, এইটা যদি ওকে ওর ল্যাঙ্গুয়েজে মানে ইংলিশে জাস্ট 30 সেকেন্ড বলা যায়, এবং ও যদি মনে করে যে না বাংলাদেশে সে জবলেস ছিল না, সে সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিয়ে বাংলাদেশে আবার হায়ার এডুকেশনের জন্য আসছে, আর শুধু আমাকে বলছে যে তুমি এখানে আসছো, পরবর্তীতে তোমার প্ল্যান কি। তাই আমি বললাম যে তোমার দেশের একটা মাস্টার্স নিয়ে যদি আমি এবার ব্যাক করতে পারি, যেহেতু সব ইউরোপিয়ান বড় বড় ব্র্যান্ডেরই বাংলাদেশে এখন লোকাল অফিস আছে, তারা ওখানে প্রচুর হায়ারিং করতেছে, লোকজন নিচ্ছে। তো এখানে একটা ফার্স্ট ওয়ার্ল্ডের ডিগ্রি নিয়ে যদি আমি
অ্যাপ্লাই করে এখানে জব নিতে পারি, তাহলে তো আমার বিশাল ক্যারিয়ার। জাস্ট একটা স্মাইলিং ফেস আমাকে স্ট্যাম্প করে জাস্ট 2 মিনিটের মধ্যে বললো যে ওয়েলকাম টু লন্ডন। তো ওভারঅল আলহামদুলিল্লাহ ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স কি বলবো, আমি তো বিভিন্ন জায়গায় খোঁজ খবর পেয়েছি যে অনেক কোশ্চেনার করে, অনেক হ্যাসেল হয়। আমার জন্য এটা 2 মিনিটস এবং জাস্ট ইন কোর্সে আর বের হয়ে আসছি আলহামদুলিল্লাহ। এই যে আপনার ইউনিভার্সিটিটা জার্নি, যদিও আপনি ফ্রেন্ডের ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, বাট এই পুরো কাজটাই হলো আমাদের যারা কনসালটেন্সি ফার্মের যে ফুল টিম তারা করছে, তাদের সাথে আপনার এক্সপিরিয়েন্স কি ছিল, কিভাবে আপনাকে পুরো সাপোর্টটা দিচ্ছে, যদি একটু অল্প কথায় যদি একটু বলতেন, যদি একটা এক্সাম্পল দিয়ে। জি থ্যাংক ইউ। আমি যখন মানে অফার লেটার পেয়ে গেছি, এরপরে তো টিউশন ফি দেওয়ার একটা টাইমলাইন থাকে। আলহামদুলিল্লাহ সামহাও আমি টিউশন ফি পে করার পরে যেটা দেখলাম যে ওই দিন রাত থেকেই ইউকেবিআই প্লাস ইউনিভার্সিটির যে কাজ ইন্টারভিউ গুলো হয়, এদের কোশ্চেনার গুলা কি হবে, তো এইটার জন্য যেভাবে প্রিপেয়ার করে দেওয়া হয়, অনেকটা একেবারে ওই প্লে নার্সারির একটা বাচ্চাকে আমরা যেভাবে নার্সিং করি, যে এই পয়েন্টের উপর আপনি বলেন যে আপনি কেন ইউকে যেতে চান, হয় ইউকে, হোয়াই নট ইউর হোম কান্ট্রি, হোয়াই নট ইউর নেইবার কান্ট্রি লাইক ইন্ডিয়া, চায়না। তো এই যে কোশ্চেনার গুলা যারা একটু মানে ইউকে পড়াশোনা নিয়ে গো থ্রু করছেন, তারা দেখবেন যে এই জিনিসগুলো কিন্তু কমন, কিন্তু ওনারা যে অ্যাপ্রোচ এই জিনিসগুলা মানে 1-to-1 বসে সেশন করে ইন্টারভিউর আগেই আদায় করে নেয় এবং এটার জন্য আপনাকে মোটিভেশন দেয়। কিছু কিছু ক্ষেত্রে বলবো যে তারা একটু বেশি প্রেশারই করে, কারণ হচ্ছে এটাই তো মেন সাকসেসফুলের এক একটা পিরিয়ড, এক একটা পর্যায়ে, এক একটা ধাপ। আলহামদুলিল্লাহ ওনাদের যে সাপোর্ট, সর্বশেষ ইউকেবিআই আমি দেখলাম যে ওনাদের ইউকের একটা কমপ্লায়েন্স টিম আছে যারা এই পার্ট নিয়ে কাজ করে, ঢাকা অফিস থেকে সাপোর্ট, ইভেন এছাড়াও অনলাইনে কিছু সেশন আছে। আসলে আনবিলিভেবল, এটা আমি মনে করি যে শুধু ইউরোপ, আমেরিকা বা ইউকে হলে তো কথাই নাই, এনাফ, মোর দ্যান এনাফ। আজকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যারা ভিডিও দেখতেছেন। আই উড অ্যাপ্রিশিয়েট আপনি যদি ভিডিওটা শেয়ার করেন। এই যে আমির হামজা ভাই, আসলে সে যে 15 ইয়ার্স পর্যন্ত এই যে ওয়েট করছে, হয়তো আমার সাথে অনেক আরো আগে পরিচয় হলো, হয়তো আরো আগে সে মোটিভেটেড হইতো এবং আগে এই অ্যাপ্রোচটা নিয়ে আরো প্রসিড হইতো। মূলত প্রথম যেটা থাকতে হবে সেটা হলো আপনার 100% ডেডিকেশন, যেটা আমির হামজা ভাইয়ের মধ্যে ছিল। আমি দেখছি যে এত বড় স্টাডি গ্যাপ, সে গ্রাজুয়েশন শেষ করছে কবে, সেই জায়গা থেকে সাহস করে আগানো, এই একটা ব্যাপার। সেকেন্ড জিনিস যেটা, সেটা হলো লেগে থাকা। আমির হামজা ভাইয়ের মধ্যে আমি কখনো দেখি নাই যে সে হাল ছাড়ছে। সে বলতেছে আমি বাসায় যাই রাত্র 10টায়, আমার কাজ শেষ করে ভিজিট থাকে, ফ্যাক্টরি ভিজিট, এই সেই এইটা। সে যেটা একটু আগে মেনশন করছে, সবচেয়ে প্রথম স্টেপ হলো আইএলটিএস। আপনারা যারা ফুল টাইম জব করেন, আই আন্ডারস্ট্যান্ড আপনারা সবসময় বিজি, বাট আপনাদের জন্যই আমরা আর কোনো এক্সকিউজের ব্যবস্থা রাখি নাই যে আপনি কি সে এক্সকিউজ করবেন। আপনি বলবেন যে আমার ইংলিশ ভালো না, ফাউন্ডেশন দরকার। আমরা হ্যাসেল ফ্রি এডুকেশন থেকে আপনাদের ফাউন্ডেশন করাই, পুরো ফ্রি, কোর্সটা ফ্রি। তারপরে ফাউন্ডেশন করার পর অনলাইন আইএলটিএস, রাত্র 8টার সময় ক্লাস শেষ হয়। আপনি জ্যামে থাকেন, জ্যামে বসে ক্লাস করেন, আপনি বাসায় এসে ক্লাস করেন, অর্থাৎ নো এক্সকিউজ এট অল। তারপরে যখন আপনি আইএলটিএস এর রেজাল্ট, তারপরে উইদাউট এনি সার্ভিস চার্জ আমরা যেটা করি, আপনার অ্যাপ্লিকেশনটা করি। তারপরে অ্যাপ্লিকেশনের পরে আমরা ট্রেন আপ করাই থাকি, যেটা আমির ভাই শেয়ার করেছে। আমির ভাই এখনো হয়তো জানে না যে তার জন্য কি সারপ্রাইজ ওয়েট করতেছে। আমরা বলি যে আপনি ভিসা হয়ে গেলে, সাকসেসফুল হলে আমরা আইএলটিএস এর রেজিস্ট্রেশন ফি এইটা ফেরত দিব, ক্যাশব্যাক যেটাকে আমরা বলি, প্লাস একটা ল্যাপটপ ফ্রি দেবো। আপনি সম্ভবত খেয়াল করছেন, আর বুটে একটা ল্যাপটপ আছে। হ্যাঁ, আমি লাগেজ উঠানোর সময় খেয়াল করছেন, এটা আপনার জন্য আমি এনে রাখছি। বলেন কি, সো মেনি সারপ্রাইজেস। সো আপনারা যারা এখনো ডেডিকেশন আছে, যারা মনে করেন যে না আমাকে ভালো একটা কান্ট্রিতে সেটেল হতে হবে, পড়াশোনা করতে হবে, বা আমি যদি দেশেও ব্যাক করি ভালো কিছু করতে পারবো, তাদের জন্য হ্যাসেল ফ্রি এডুকেশন আমি বলবো একটা ব্লেসিং। আমরা আরো কয়েকটা নিয়ে কান্ট্রি নিয়ে কাজ করি, বাট আমাদের ইউকে হলো মেইন। আমাদের 4টা অফিস আছে, লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার এন্ড লিডস। সো যারা এখনো অন দা ফেন্সে বসে আছেন যে আমাকে দিয়ে কিছু হবে না, বা আমি ফুল টাইম চাকরি করে কিভাবে এত কিছু ম্যানেজ করবো, অলরেডি আপনারা আনসার পেয়ে গেছেন যে আমির হামজা ভাই, সে ফুল টাইম না, শুধু সকাল কয়টা বেরিয়ে যান বাসা থেকে?
তুমি? সকাল 8টার মধ্যে বের হইতে হতো। 8টার মধ্যে। আর বাসায় ফিরতে ফিরতে বাসায় ফেরা মানে হচ্ছে মিনিমাম রাত 9:30 10টা। 9:30 10টা। সো আমির ভাই এত বিজি থেকে যদি এইটা করতে পারে তাহলে আপনাকে কিসে আটকাবে? সো আপনাদের কোনো কোশ্চেন থাকলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, আর যদি হেল্প নিতে চান আমার টিমের সাথে যোগাযোগ করেন। উই আর হিয়ার টু হেল্প ইউ। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি আমার এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পেরে ভালো লাগতেছে। আর আসলে হাবিব ভাইয়ের কথা কি বলবো, যেহেতু উনি একজন ওনার সাথে বসে আমি আমার ডেস্টিনেশনে যাচ্ছি হিথ্রো থেকে। আমি চাইলে বার্মিংহামেও নামতে পারতাম, কিন্তু ওনার একটা টেক্সট আমি ভিসা পাওয়ার পরে উনি যে ল্যাঙ্গুয়েজে আমাকে বলছিল যে ভাই সময় হলে একটু চিপে যদি কোনো পান, এয়ার টিকিট পান, একটু হিথ্রোতে নামেন, আমরা একসাথে গল্প করতে করতে আপনার ডেস্টিনেশনে যাব। তা আসলে আমার লাইফে একটা মেমোরেবল ডে, যেহেতু আমি ইউকেতে আজকে আসছি। আমার একটা 6 বছরের বেবি রেখে আসছি, আমার ওয়াইফ আছে, আমার খুবই সুন্দর সেটেল একটা ফ্যামিলি। আর ঢাকায় আমার এত আত্মীয় স্বজন, ওইরকম থাকলে অনেকে বলে যে না ঢাকাই আমার সব। তা আসলে আমি এগুলো সব ফেলে আজকে একটা খালি হাতে একাই এই দেশে আসছি। তা আল্লাহ চাইলে হয়তো বাকি সবই হবে, আমার ফ্যামিলি হয়তো একসময় আমার সাথে থাকবে, এরকম ড্রাইভ করতে পারবো। তা হাবিবের জন্য শুভকামনা। তার যে এজেন্সি, তারা যেভাবে সাপোর্ট দিচ্ছে, এটা আসলে আমরা এক সময় এজেন্সি বলতে যা বুঝতাম, যে ভয়টা আমাদের ভিতরে কাজ করতো, এজেন্সি মানে স্টুডেন্ট ফাইল ওপেন করবে, কিছু টাকা পয়সা নিবে, তারপরে তার মন মতো করে পাসপোর্ট এটা সেটা এটা করে, না হলে এই কন্ডিশন। তা আমার কাছে মনে হয়েছে যে এইগুলো আসলে কোনো এজেন্সির কাজ না, ভাইয়া যেভাবে তার কোম্পানি থেকে সাপোর্ট দেয়। তা আমি সবাইকে বলবো যে যদি কারো ড্রিম থাকে, ফাইন্যান্সিয়াল কোনো ধরনের ইস্যুই নাই, আপনি কাকে টাকা দিবেন ভাই, 1 পয়সা দেওয়ার তো কোনো নাই, ট্রানজেকশন নাই ওখানে। সো নিশ্চিন্তে আসতে পারেন। আমার মতো বা আমাদের মতো ছোটখাটো মিডল ক্লাস ফ্যামিলি যারা একেবারে সেভিংস পর্যন্ত করতে পারেন না, এরাও যদি একটু ট্রাই করেন, হয়তো এটা চাইলেই সম্ভব। সবার জন্য শুভকামনা। স্পেশালি হাবিব ভাইয়ের যে প্রতিষ্ঠান হ্যাসেল ফ্রি এডুকেশন, বাংলাদেশেও কয়েকটা জায়গায় সাপোর্ট দেয় ওনারা। ঢাকা অফিসের স্পেশালি ওই ফার্মগেট যে ক্যাম্পাস, এখানে বড় টিম, সবাই খুব সুন্দর আন্তরিক। আর এর বাইরে ওয়াইল্ড সাপোর্ট, অনলাইন ক্লাস,